যে আমাদের আগামী 19শে এপ্রিল এই যে আমাদের ওয়েস্ট পশ্চিম লোকসভা কেন্দ্রের আমাদের এখানে নির্বাচন এবং 26শে এপ্রিল আমাদের নির্বাচন হবে পূর্ব আসনে। আমাদের এই পশ্চিম আসনে যিনি দাঁড়িয়েছেন সবার পরিচিত মুখ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং আমাদের পূর্ব আসনে যিনি দাঁড়িয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নকে সামনে রেখে উনি হচ্ছেন রাজ ফ্যামিলির থেকে এসছেন মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয়া। বন্ধুগণ, যেখানে যাই সেখানেই দেখছি। এবার আমরা 27 তারিখ আগরতলায় আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির যখন নমিনেশন আমরা সাবমিট করি, প্রচুর লোক, প্রায় 30 থেকে 40,000 লোক কমসে কম সেই আমাদের র্যালি করে আমরা সেই নমিনেশন জমা দিই। তদ্রূপ আমরা পূর্ব আসনে যখন যাই সম পরিমাণ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ একযোগে সেখানে আমরা সেই নমিনেশন জমা দিই। আমাদের সাথে আগে আইপিএফটি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারে ছিল এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের সাথে কে যোগ দিল, আর মোথা ত্রিপুরা মথাও আমাদের সাথে যোগ দিল। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলেন যে সবাইকে নিয়ে আমাদের একসাথে চলতে হবে। আপনারা জানেন যে 2019 সালে এনএলএফটির সাথে আমাদের চুক্তি হয়। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমাদের নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যতক্ষণ ধরে আমাদের নর্থ ইস্ট শান্তিতে না থাকবে, শান্তি সম্প্রতি না থাকবে, ততক্ষণ ধরে ভারত কখনোই সমৃদ্ধির পথে যেতে পারবে না। যে কারণে উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে বারবার, আগে আমরা দেখতাম আমাদের যে নর্থ ইস্টের সমস্ত যে রাজ্যগুলো আছে সেখানে খালি আমরা দেখতাম উগ্রপন্থীর হানা, ডিনামাইটের আওয়াজ শুনতাম, কিডন্যাপের সেই খবর আমাদের কাছে আসতো, একটা অস্থির পরিবেশ ছিল। কিন্তু 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম যে কি সুন্দর একটা পরিবেশ আজকে নর্থ ইস্টে আমরা দেখতে পেয়েছি। আমি যখন মুখ্যমন্ত্রীদের নিয়ে আমাদের যখন বৈঠক হয় নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীরা কি বলেন, যে এতদিন মনে হচ্ছে আমরা ভারতবর্ষের সাথে আমরা আছি, আগে মনে হতো আমরা কোথায় আছি আমরা বুঝতে পারতাম না, এখন মনে হচ্ছে উই আর ইন দ্য সেম লিঙ্ক। সেইরকম একটা অবস্থা অত্যন্ত ভালো লাগে। একটা ফিল গুডের যে ভাবনা চিন্তা সেটা আমরা দেখতে পাই, অত্যন্ত ভালো লাগে আমাদের। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, যে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টে উনি যে গ্যারান্টি বারবার দেন, সেই গ্যারান্টি শুধু মুখেও না, সেটা যাতে ইমপ্লিমেন্টেশন হয় তার গ্যারান্টি উনি দিচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমি যে মানুষের সাধারণ মানুষদের জন্য এত প্রকল্প, এত যোজনা, এত বেনিফিশিয়ারি স্কিম করেছি, তাতে ফাইলের মধ্যে যাতে সেটা বন্দি না থাকে, সমস্ত মানুষ, সাধারণ মানুষের কাছে যেন সেটা পৌঁছায়, তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি করেছেন। ত্রিপুরাতেও প্রায় 16টার মতো এলসিডির গাড়ি উনি পাঠিয়েছেন, আপনারা সবাই জানেন। সেই এলসিডি গাড়ি সমস্ত আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একদম লাস্ট মাইলে যে ব্যক্তি থাকে তার ঘরেও পৌঁছে গেছে। কি কি আমাদের স্কিমগুলো আছে, যারা এখনো এই স্কিমগুলোর বেনিফিট দিতে পারেননি, সেই স্কিমগুলোর জন্য আমাদের প্রতিটা ঘরে ঘরে সেই মেলা করে হোক, মানুষের সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে হোক, সেই জায়গায় পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন। 2022-এ আমরা ওনার জন্মদিনে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, এবং সেই একই কায়দায় আমরা সমস্ত মানুষের কাছে আমাদের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের, সেই স্কিমগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি।
এবার দ্বিতীয় পর্যায়ে আমরা এই বিকশিত ভারত সংকল্প যাত্রা সেটাকে নিয়ে আমরা আবার একসাথে আমরা এই কাজগুলো আমরা মানুষের কাছে, অর্থাৎ আমরা মানুষের দ্বারা নির্বাচিত আমরা সদস্য, সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা একটা সরকার এখানে গঠন করেছি, কিন্তু এটা ভাববার অবকাশ নেই যে এই সরকার খালি সরকারের মসনদে বা চেয়ারে বসে থাকে, মানুষ থেকে আমরা দূরে সরে যাব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার আমাদের শিখিয়েছেন মন কি বাত অনুষ্ঠান, আপনারা দেখেছেন সারা পৃথিবীর মধ্যে এই মন কি বাত অনুষ্ঠান নিয়ে একটা রিসার্চ হচ্ছে। আমার মনে হয় না ভারত পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে এইভাবে রাষ্ট্রপ্রধান মন কি বাতের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে উনি কথা বলেন, আমার মনে হয় না যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেন। মন কি বাতের মাধ্যমে আপনারা সবাই দেখেছেন যে প্রতি রবিবার লাস্ট মাসে উনি সেটা করে থাকেন। শিখার জিনিস আছে। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে হর ঘর তিরঙ্গা, আমরা হর ঘর তিরঙ্গা আমরা আগেও পতাকা উত্তোলন করেছি, আমরা এগুলো আমরা সবসময় করে এসেছি, কিন্তু এবার গত বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন হর ঘর তিরঙ্গা নিজের পয়সা দিয়ে কিনতে হবে এবং তার জন্য আমরা কেন এটা করবো এবং সেটা আমরা উত্তোলন করব, এবং স্কুল থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, আমরা ত্রিপুরা সরকার আমাদের প্রায় তৎকালীন সময়ে আমাদের কাছে 8.5 লাখ যে হাউস হোল্ড ছিল তাদেরকে ছাড়িয়ে আরো বেশি করে আমরা বিভিন্ন সাইজের ফ্ল্যাগ আমরা তৈরি করেছিলাম, ন্যাশনাল ফ্ল্যাগ। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে এই ফ্ল্যাগ কিনে কিনে, এবং কি বলছেন যে কিনে এটা উড়াতে হবে, বিনা পয়সা দেওয়া যাবে না। অর্থাৎ এই যে একটা দেশের প্রতি যে একটা দেশাত্মক বোধের ভাবনা চিন্তা সেটা যেন মানুষের মধ্যে ডেভেলপ করে, সেই কথাটার জন্য উনি বলেছেন। উনি আরো কি বললেন, উনি বলছেন मैं চৌকিদার हूं, मैं চৌকিদার हूं। এই ধরনের কথা আগে আমরা কোনো প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনি না। চৌকিদারের অর্থ কি, যে मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा। আর আগে আমরা কি দেখতাম, খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এইগুলোই তো আমরা দেখে এসেছি যে রাজনীতি করতে হবে শুধু মসনদে বসার জন্য আর লুট করার জন্য। ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম, আর আমরা ভাবতাম, আমরা যারা সাধারণ মানুষ আমরা ভাবতাম এর জন্যই মতো রাজনীতি হয় এবং এইভাবে মতো লুটের রাজত্ব হয়। আর মাননীয় প্রধানমন্ত্রী 2014-তে আসার পর বুঝিয়ে দিল যে না, এইভাবে হয় না, এইভাবেও আরেকভাবেও দেশ চালানো যায়। বছরের পর বছর আমরা এইগুলো আমরা দেখে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাদের দেখিয়ে দিল যে না, যে রাজনীতির যে সংজ্ঞা সেটাও নিয়ে পাল্টে দিলেন। এখন মানুষ বুঝতে পারছে যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, আমরা মাটির উপর দিয়ে আমরা রুজে হেঁটে যাই, কিন্তু মেরে মাটি মেরাম দেশ, এই যে স্লোগান উনি দিলেন, অর্থাৎ কি নিজের মাতৃভূমির প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা যে মার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি তাকে সম্মান জানানোর জন্য আমরা সবাই সমস্ত ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় থেকে মাটি নিয়ে সেই মাটি আমরা অমৃত মাটিকে আমরা তৈরি করেছি। আমাদের এখান থেকে আস্তে আস্তে করে সমস্ত বিসি, আমাদের জিপি এবং নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট, সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিয়েটের সামনে আমরা অমৃত যে বাটিকা সেটা তৈরি করেছি। এবং বাকি যে আমাদের কিভাবে প্রধানমন্ত্রীজি এই নর্থ ইস্টের দিকে ওনার লক্ষ্য, অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলছি, যে 2019-এ এনএলএটির সাথে চুক্তি হয়েছে, 2020 সালে ব্লু রিয়ান শরণার্থী, বহু ক্রন্দন আমরা দেখেছি। আগে কমিউনিস্টদের বারবার খালি ওদের জন্য খালি সেই কুম্ভীরাশ্রয় দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 2020 সালে ব্লু রিয়ান শরণার্থী বড় চুক্তি দুটোই হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি হয়েছে, এবং পরে আসাম মেঘালয় যে আন্তঃরাজ্য যে সীমান্ত তারও সেই সীমানা নির্ধারণ চুক্তি হয়েছে। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সেখানেও সীমানা নিয়ে সমস্যা, তারও নির্ধারিত চুক্তি হয়েছে। 2023 সালে ডিমাসা চুক্তি হয়েছে, ইউএনএলএ চুক্তি ও পরে উলফার যে শান্তি চুক্তি সেটাও হয়েছে।
এবং আপনারা খুশি হবেন যে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই যে 11টা চুক্তি আজকে নর্থ ইস্টে মাননীয় প্রধানমন্ত্রীজির উনার যে মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে, আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে সেটা সম্ভব হয়েছে। এবং আজকে নর্থ ইস্টে এত শান্তি, এবং শান্তি যদি না থাকে কোনোদিন ডেভেলপমেন্ট সম্ভব হবে না। আজকে প্রধানমন্ত্রীজি এই 31 পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে বন্ধুগণ। আজকে উনি হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে। আজকে যখন আমরা ন্যাশনাল হাইওয়ে যখন ধর্মনগর থেকে আসি তখন বুঝি আমরা কোথায় আমরা আছি। এবং ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আজকে আমাদের ত্রিপুরাতে। বন্ধুগণ, এখানে আমাদের রেলওয়ে, এখানে প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যায়। আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার থেকে কোনোদিন আমাদের রাজধানী এক্সপ্রেস যাবে, কাঞ্চনজঙ্ঘা যাবে। আমি যখন মাঝে মাঝে বিভিন্ন রেলের যে কামরার মধ্যে বসি, মানে অদ্ভুত আশ্চর্য লাগে যে ত্রিপুরাতেও এই ধরনের কামরা এত সুন্দর, এত ট্রেন হতে পারে। বন্ধুগণ, আমি কিছুদিন আগেও দেখেছি, আমি আগে ভাষণে আমি বলতাম যে ত্রিপুরার মধ্যে অলরেডি আমাদের ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে গেছে, কিন্তু কালকেই আমি একটা জায়গায় দেখলাম অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। বন্দে ভারত এর মধ্যে আসলো বলে আমি অত্যন্ত খুশি যে এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের এখানে আমাদের এর মধ্যে আমাদের এই সরকারের সাথে আইটিএফটি ছিল, তীব্রমতা চলে এসছে। তাহলে আর রইল কি? আর রইলটা কি? এখনই আমাদের অপোজিশনে কে আছেন? সিপিএম আর কংগ্রেস। এখানে আমাদের বিল্লাল বাবু অলরেডি বলেছেন যে কি অবস্থা ছিল। কংগ্রেস সিপিএমকে মারতো আর সিপিএম কংগ্রেসকে মারতো, আর দুজনেরই রক্তমাখা হাত একসাথে হয়েছে। আমি বারবার বিধানসভায় যখন বলতাম, উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন, আপনারা কি জবাব দেবেন? বিশেষ করে কংগ্রেসকে যেভাবে ওরা মানে নৃশংসভাবে হত্যা করেছে, ধর্ষণ, অগ্নিকাণ্ড, এইসব তো আমরা সবসময় নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। মাথা হেড করে 3জন যে বিধায়ক মাথা হেড করে বসেছিল। বন্ধুগণ, এখন আবার ওরা একসাথে। আপনারা বলুন তো, এই কেন্দ্রের যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে? বলুন তো কে দাঁড়িয়েছে? আমি জানতে চাই কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? না না, অপোজিশন থেকে কে দাঁড়িয়েছে? আশিস শাহকে কোন পার্টি থেকে দাঁড়িয়েছে? আপনারা ভুল বলছেন, সিপিএম থেকে দাঁড়িয়েছে। এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের যে ঘর অফিস আছে সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এই হচ্ছে, এই বয়সেও সেটা দেখে যেতে হবে। সত্যি নিজেকে আমার দুঃখ লাগে যে এই দিনটা আমাদের দেখতে হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিচের দিক থেকে গত বছর অব্দি আমরা 5th পজিশনে ছিলাম, আর এবার 3rd পজিশন আমরা চলে এসেছি। ওরা বলছে ত্রিপুরাতে এখানে আইন শৃঙ্খলা নেই। আমার অত্যন্ত গর্ববোধ হয় যখন আমি বলি যে এখানে উপনির্বাচন কিছুদিন আগে আমরা সেপ্টেম্বর মাসে আমরা এখানে করে এসেছি। আমরা জানি যে এখানে বক্সনগরে আমরা কি ধরনের ঘটনা আমরা আগে দেখতাম। কোনো রকম কোনো ঘটনা ছাড়া এই বক্সনগরে আমরা 30,000-এর উপরে ভোটে আমরা জিতেছি। শুধু জিতেনি, তাদের জামানত জব্দ করে দিয়েছি। যেখানে আমাদের এই ধনকুর্সিতে 3,500 ভোটে আমরা গত ইলেকশন আমরা জিতেছিলাম, তারপর সেখান থেকে আমরা 18,000 ভোটে জিতেছি। সেটা একমাত্র সম্ভব হয়েছে মোদিজির উপর মানুষের আস্থা এসছে, বুঝেছে যে এই মোদিজির উপর যদি আমরা আস্থা রাখি তবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই জানেন, প্রায় আমরা কাছে অনেক লোক আমার সাথে দেখা করতে আসেন, এসে বলেন যে বেশিরভাগ যে সমস্যা তাদের স্বাস্থ্যজনিত সমস্যা থাকে। প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা, তার মাধ্যমে প্রায় আমাদের যে টার্গেট ছিল প্রায় 13 লাখ থেকে 13.5 লাখ লোক, তাদেরকে আমরা অলরেডি 100% স্যাচুরেশন পয়েন্টে আমরা কার্ড দিয়ে দিয়েছি। কিন্তু বাকি লোক কোথায় যাবে? 4.15 লোক যারা হাউস হোল্ড আছে তাদের জন্য শেষ পর্যন্ত আমাদের যে স্টেটের যিনি অর্থমন্ত্রী আছেন ওনার সাথে আমি কথা বললাম যে আমরা চাই যে ওনাদের জন্য এই ধরনের একটা স্কিম করা উচিত। তাই আমরা এই গত যে বাজেট অধিবেশন হলো, সেই বাজেট অধিবেশনে আমরা সেই জায়গার মধ্যে আমরা
ডিক্লেয়ার করলাম যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একই যাচ্ছে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলি। এখানে আমরা মঞ্চে যারা আছি, আপনারাও এখানে যারা আছেন, সবাই যারা বাদ বাকি মানে এই 13 লক্ষের বাইরে যারা আছে তারা সবাই এই আওতায় চলে আসবেন। ভাবুন তো, একমাত্র সেটা সম্ভব একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারের পক্ষে এটা সম্ভব। আমরা মানুষের সাথে চলতে চাই, মানুষকে নিয়ে চলতে চাই। আর সমাধানের আরেক নাম হচ্ছে মোদিজি, আর সমাধানের আরেক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। মনে আছে মণিপুরের মধ্যে আমাদের কিছু ছেলে মেয়ে আমাদের এই ত্রিপুরাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা এখানে আপনারা জানেন যে এতগুলো ইউনিভার্সিটি এখানে হয়েছে। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আর্যভট্ট ইউনিভার্সিটি আছে। আমাদের এখানে আপনার এতগুলো ইউনিভার্সিটি এখন এখানে ত্রিপুরাতে হয়েছে যে এখন বাইরে যাওয়ার আর কোনো দরকার পড়ে না। হাম্মাদীপা ইন্টারন্যাশনাল যেই ইউনিভার্সিটি, মা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি, অর্থাৎ আমরা এখানে একটা এডুকেশন হাব আমরা তৈরি করতে চাই। এতদিন ধরে আমরা শুনতাম রিয়াং রিফিউজি যারা আছেন, রিয়াং শরণার্থীদের জন্য কত যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটাও আজকে আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করেছি এবং সমস্ত ডিগ্রি কলেজে আমরা সেটা শুরু করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জি কিছু কথা বলেন, সেগুলো শোনার এবং বুঝার বিষয় আছে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলতে চাই, উনি কি বলছেন, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট। বারবার উনি বলছেন যে মানুষের জন্য আমাদের সব যে একটা মানে স্বচ্ছতার সাথে কাজ করার যে ব্যবস্থা, সেটা তোমরা যারা করি। এখানে মায়েরা, বোনেরা, মেয়েরা অনেকেই এখানে আছেন। এসএসজি গ্রুপ ত্রিপুরাতে সবচেয়ে বেশি সাকসেসফুল। আগে 2018 আগে মাত্র 4000 এসএসজি গ্রুপ ছিল, আর সেখানে আমাদের এখনো প্রায় 56,000। কোথায় ছিল 4000, আর আমাদের এখানে 56,000 আমাদের এই এসএসজি গ্রুপ হয়েছে। তাতে করে আমাদের মহিলারা প্রায় 5 লক্ষ কাভারেজ এসছে। আমরা এর মধ্যে এবারের যে বাজেট, সেখানে পিঙ্ক টয়লেটের আমরা ব্যবস্থা করেছি। আমরা চাই 33 এইবার গত বছর যে মানে সংখ্যায় আমরা জিতেছি তার থেকে আরো বেশি সংখ্যায় আমরা নিশ্চয়ই আমরা জিতবো। এবং তার জন্য আমি এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি যারা বন্ধুরা এখানে আছেন, তাদেরকে বলবো প্রতিটা ঘরে ঘরে গিয়ে আপনারা শুধু একটা কথাই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন এবং উনি আপনাদের আশীর্বাদ চাইছেন। এবং আমি আশা করি যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া প্রচুর পরিমাণে প্রচুর ভোট পেয়ে জিতবে, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। 14 আগে এই দেশ থাকবে কি থাকবে না আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম। মিলিজুলি সরকার আমরা দেখতাম, কিন্তু 2014 পর আমরা দেখলাম এর আগে কি হতো। 2014 আগে আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো। পার্লামেন্টের মধ্যে আপনারা সবাই জানেন যে কিভাবে আঘাত করা হয়েছে। আমাদের সোলজাররা সেখানে, আমাদের যারা পুলিশ বাহিনীর লোকেরা ছিল তারাও পর্যন্ত শহীদ হয়েছে। সমস্ত ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায়, নর্থ ইস্ট, আপনার জম্মু অ্যান্ড কাশ্মীর এবং বিভিন্ন জায়গায়, আমাদের কেরালাতেও আমরা দেখতাম, বা সাউথ ইন্ডিয়ার বহু জায়গার মধ্যে খালি বোম ব্লাস্টিং এইসব আমরা দেখে এসেছি। কিন্তু 2014 পরে নো রায়ট, কোথাও কোনো রায়টের, কিন্তু আগে রায়টও মনে হতো যে এইগুলো যে পেরিনিয়াল সমস্যা, এগুলো হতেই থাকবে, কোথাও তো নেই। বন্ধুগণ, আমি আবার বলবো, এই দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজির হাত অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীজি কি বলেছেন, 370 আমাদের ভারতীয় জনতা পার্টির একা 370 আমাদের টার্গেট। অর্থাৎ এবার আমাদের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 303। তো 303 থেকে 370 কেন বলেছেন? কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরের যে 370 আপনারা সবাই জানেন সেই আইনকে যখন উনি সেটাকে বাদ দিয়ে দিলেন,
তখন কিন্তু এই জম্মু অ্যান্ড কাশ্মীরে এখন সবাই বলছে যে আমরা যেন আবার নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। জম্মু অ্যান্ড কাশ্মীরে অর্থনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা ওদের উন্নতির পথে চলছে এবং প্রধানমন্ত্রীজি বলছেন 370 ভারতীয় জনতা পার্টি এবং 400 আমাদের এনডিএ যারা সহযোগী পার্টি আছে তার জন্য আমাদের 400 আমাদের পার হতে হবে। আমাদের দুটো সিট আমরা তো নিশ্চিত যে যে ধরনের জনসমাগম মানুষ আমাদের মোদিজির উপরে আস্থা রেখেছে, আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের শুধু 370 না কি হবে বলা মুশকিল, শুধু তাই নয় 400 যে কোথায় কি হবে সেটাও বলা মুশকিল, অনেক উপরের দিকেও যাবে এটা আমি নিশ্চিত। বন্ধুগণ,